আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের এমন একটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব যা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সেটি হলো সরকারি ও বেসরকারি খাতের বেতন কাঠামোর তুলনা এবং সরকারি চাকরিতে মেধাবীদের ধরে রাখার চ্যালেঞ্জ। বাংলাদেশের অর্থনীতি এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বেসরকারি খাত ক্রমশ বড় ও শক্তিশালী হচ্ছে। বহুজাতিক কোম্পানি, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এইসব জায়গায় মেধাবী তরুণদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি চাকরি কি আর মেধাবীদের প্রথম পছন্দ থাকতে পারবে? বেতনের ব্যবধান যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে দেশের সেরা মেধাগুলো বেসরকারি খাতে বা বিদেশে চলে যাবে এবং সরকারি প্রশাসন দুর্বল হয়ে পড়বে। এই মেধা পাচারের সংকট সমাধানে নবম পে স্কেল কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, আজকের প্রতিবেদনে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নবম পে স্কেল প্রণয়নে এই মেধা ধরে রাখার চ্যালেঞ্জটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি খাতের বেতন তুলনার চিত্রটি একটু বিস্তারিতভাবে তুলে ধরা দরকার। ঢাকার একটি বহুজাতিক কোম্পানিতে একজন তরুণ মার্কেটিং এক্সিকিউটিভ বা একজন সফটওয়্যার ডেভেলপার প্রবেশ পর্যায়ে মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে একজন ম্যানেজমেন্ট ট্রেনির প্রথম বছরেই বেতন হয় 50 থেকে 75,000 টাকা। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ একজন তরুণ ফ্রিল্যান্সার মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন। অন্যদিকে একই শিক্ষাগত যোগ্যতায় সরকারি নবম গ্রেডে চাকরিতে যোগ দিলে মূল বেতন যা পাওয়া যায় তা এই সংখ্যার একটি ভগ্নাংশ মাত্র। ভাতাসহ মোট বেতন হয়তো 30 থেকে 35,000 টাকার মধ্যে থাকে। এই ব্যবধানটি শুধু সংখ্যায় বড় নয়, এটি একজন তরুণের জীবন পরিকল্পনায় বিশাল পার্থক্য তৈরি করে। একজন বেসরকারি কর্মকর্তা 5 বছরের মধ্যে গাড়ি কিনতে পারছেন, ফ্ল্যাট কেনার জন্য ডাউন পেমেন্ট জমাতে পারছেন, কিন্তু সরকারি কর্মকর্তা একই সময়ে বাসা ভাড়া দিয়েই হিমশিম খাচ্ছেন। এই বাস্তব জীবনের তুলনাটি মেধাবীদের সরকারি চাকরি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বিসিএস পরীক্ষার আবেদনকারীর সংখ্যা এখনও বিশাল, এটি অনেকে যুক্তি হিসেবে তোলেন, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে আবেদনকারীর সংখ্যা বেশি মানেই মেধাবীরা সরকারি চাকরিতে আসছেন এমন নয়, বরং একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে সর্বোচ্চ মেধাবী ছাত্রছাত্রীরা ক্রমশ বেসরকারি খাত বা বিদেশমুখী হচ্ছেন। বিসিএস এখন অনেক সময় দ্বিতীয় বা তৃতীয় পছন্দ হয়ে যাচ্ছে। যারা বেসরকারি খাতে চেষ্টা করে সফল হতে পারেননি বা যারা চাকরির নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন, তারাই মূলত সরকারি চাকরির দিকে ঝুঁকছেন। এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে দীর্ঘমেয়াদে সরকারি প্রশাসনের গুণগত মান কমবে, কারণ সেরা মেধাগুলো প্রশাসনে না এলে সিদ্ধান্ত গ্রহণের মান কমবে, নীতি বাস্তবায়নের দক্ষতা কমবে এবং সামগ্রিকভাবে দেশের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। প্রযুক্তি ও বিশেষজ্ঞ পদে মেধা ধরে রাখার সংকট সবচেয়ে তীব্র। বাংলাদেশের সরকারি বিভিন্ন দপ্তরে বিশেষজ্ঞ পদ রয়েছে। চিকিৎসক, প্রকৌশলী, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ। এই পদগুলোতে সরকারি বেতন ও বেসরকারি বেতনের ব্যবধান সবচেয়ে বেশি। একজন মেধাবী চিকিৎসক সরকারি হাসপাতালে যে বেতন পান, একটি বেসরকারি হাসপাতালে তিনি তার 3 থেকে 5 গুণ পেতে পারেন। একজন দক্ষ প্রকৌশলী সরকারি বিভাগে যা পান, বেসরকারি নির্মাণ কোম্পানিতে তার দ্বিগুণেরও বেশি আয় করা সম্ভব। একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সরকারি চাকরির তুলনায় বেসরকারি খাতে 3 থেকে 10 গুণ পর্যন্ত বেশি বেতন পেতে পারেন। এই বিশাল ব্যবধানের কারণে সরকারি বিভাগগুলোতে দক্ষ বিশেষজ্ঞ পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে এবং যারা আছেন তারাও সুযোগ পেলেই চলে যাচ্ছেন। নবম পে স্কেলে এই বিশেষজ্ঞ পদগুলোতে প্রতিযোগিতামূলক বেতনের ব্যবস্থা করা একটি অপরিহার্য পদক্ষেপ। বিদেশে মেধা পাচারের সমস্যাটি মেধা ধরে রাখার চ্যালেঞ্জের আরেকটি মাত্রা যোগ করেছে। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার উচ্চশিক্ষিত তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে বাংলাদেশের মেধাবীরা অত্যন্ত সফলভাবে কাজ করছেন। তারা দেশে থাকলে হয়তো সরকারি বা বেসরকারি খাতে দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখতেন, কিন্তু আর্থিক সুযোগ ও জীবনমানের পার্থক্যের কারণে তারা বিদেশেই থেকে যাচ্ছেন। সরকারি
চাকরির বেতন যদি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পর্যায়ে না থাকে তাহলে এই মেধা পাচার রোধ করা সম্ভব নয়। নবম পে স্কেল অন্তত দেশীয় বেসরকারি খাতের সঙ্গে একটি যুক্তিসঙ্গত তুলনামূলক অবস্থানে আসতে পারলে অনেক মেধাবী হয়তো দেশেই থাকার সিদ্ধান্ত নেবেন। সরকারি চাকরির অদৃশ্য সুবিধাগুলো এই তুলনায় সবসময় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয় না। নিরাপত্তা, স্থিতিশীলতা, পেনশন, চিকিৎসা সুবিধা, আবাসন সুবিধা এগুলো সরকারি চাকরির এমন কিছু সুবিধা যা বেসরকারি খাতে সবসময় পাওয়া যায় না। একজন বেসরকারি কর্মচারী যে কোনো দিন চাকরি হারাতে পারেন। অর্থনৈতিক মন্দায় বেসরকারি খাতে ছাঁটাই হয়, কিন্তু সরকারি কর্মচারীর চাকরির নিরাপত্তা অনেক বেশি। অবসরের পর পেনশন পাওয়া যায়, যা বেসরকারি খাতে অনেক সময় নেই বা অপ্রতুল। এই সুবিধাগুলোর আর্থিক মূল্য যদি হিসাব করা হয় তাহলে সরকারি ও বেসরকারি বেতনের ব্যবধান অনেকটাই কমে আসে। কিন্তু তরুণরা বর্তমানে তাৎক্ষণিক আয়কে বেশি গুরুত্ব দেন। ভবিষ্যতে নিরাপত্তার চেয়ে এখনকার ভালো জীবনযাপনের আকাঙ্ক্ষাটা তাদের কাছে বেশি শক্তিশালী। এই মানসিকতার পরিবর্তন না হলে শুধু নিরাপত্তার যুক্তি দিয়ে মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করা সম্ভব হবে না। নবম পে স্কেলে বর্তমান বেতন বাড়িয়ে এই ভারসাম্য তৈরি করাটাই সমাধানের পথ। কর্পোরেট সংস্কৃতি ও কর্মপরিবেশের পার্থক্য মেধাবীদের সরকারি চাকরি থেকে দূরে রাখার একটি কারণ। বেসরকারি খাতে সাধারণত কাজের পরিবেশ আরও গতিশীল, উদ্ভাবনমুখী ও মেধার যথাযথ মূল্যায়ন করা হয়। পারফরমেন্স অনুযায়ী দ্রুত পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ থাকে। নতুন ধারণা নিয়ে কাজ করার স্বাধীনতা বেশি। অন্যদিকে সরকারি চাকরিতে পদোন্নতির পথ দীর্ঘ ও আনুষ্ঠানিকতাপূর্ণ। কাজের পদ্ধতিতে অনেক সময় নতুনত্বের সুযোগ কম এবং বছরের পর বছর একই পদে থাকার ঘটনা ঘটে। এই পার্থক্যটি মেধাবী ও উদ্যমী তরুণদের কাছে সরকারি চাকরিকে কম আকর্ষণীয় করে তোলে। নবম পে স্কেলের পাশাপাশি সরকারি চাকরির কর্মপরিবেশ ও পদোন্নতির ব্যবস্থায়ও সংস্কার আনা দরকার, কিন্তু সেই সংস্কারের ভিত্তি তৈরি হবে পে স্কেল বাস্তবায়নের মাধ্যমেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মেধা ধরে রাখার সংকটটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তিনি মনে করেন যে একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার মেধাবী মানুষ। এই মানুষগুলো যদি সরকারি প্রশাসনে না আসেন তাহলে দেশ পরিচালনার মান কমে এবং দীর্ঘমেয়াদে জাতীয় উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে নবম পে স্কেলে প্রবেশ পর্যায় ও বিশেষজ্ঞ পদে বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলে সরকারি চাকরি আবার মেধাবীদের প্রথম পছন্দ হয়ে উঠবে। এই বিনিয়োগের ফল হবে একটি দক্ষ, মেধাবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী দৃষ্টিভঙ্গি নবম পে কমিশনের সুপারিশেও প্রতিফলিত হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মেধা ধরে রাখার অর্থনৈতিক যুক্তিটি অত্যন্ত স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিকে শুধু একটি ব্যয় হিসেবে দেখা ঠিক নয়, এটি একটি বিনিয়োগ। একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা যদি সরকারি চাকরিতে থেকে সঠিক নীতি বাস্তবায়ন করেন তাহলে দেশের অর্থনীতিতে যে সুফল আসে তা তার বেতনের অনেক বহুগুণ। বিপরীতে যদি দক্ষ কর্মকর্তার অভাবে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বছরের পর বছর বিলম্বিত হয় বা সঠিকভাবে বাস্তবায়িত না হয় তাহলে রাষ্ট্রের যে ক্ষতি হয় তা পুষিয়ে নেওয়া কঠিন। অর্থমন্ত্রীর এই বিশ্লেষণটি মেধা ধরে রাখার বিষয়টিকে একটি অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত করে। সরকারি ও বেসরকারি বেতনের তুলনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কতটুকু ব্যবধান থাকলে সরকারি চাকরি মেধাবীদের কাছে আকর্ষণীয় থাকবে। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে সরকারি ও বেসরকারি বেতন সম্পূর্ণ সমান হওয়া না হলেও যদি তা ন্যায্য পরিসরে থাকে তাহলে সরকারি চাকরির অন্যান্য সুবিধা যেমন নিরাপত্তা, পেনশন ও সামাজিক মর্যাদা তুলনার ব্যবধান পূরণ করতে পারে। সাধারণত বেসরকারি খাতের তুলনায় সরকারি বেতন যদি 30 থেকে 50% মধ্যে কম হয় তাহলে সরকারি চাকরি তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক থাকে। কিন্তু বর্তমান বাংলাদেশে অনেক ক্ষেত্রে এই ব্যবধান 100 থেকে 300% পর্যন্ত পৌঁছে গেছে। এই বিশাল ব্যবধান কমিয়ে আনাই নবম পে স্কেলের সবচেয়ে জরুরি কাজ।
বিশেষায়িত ক্যাডার পদগুলোতে মেধা ধরে রাখার জন্য ভিন্ন ধরনের কৌশল প্রয়োজন। একজন চিকিৎসক সরকারি চাকরিতে থেকে একই সঙ্গে বেসরকারি প্র্যাকটিস করতে পারলে তার মোট আয় অনেক বেশি হতে পারে। বর্তমানে এই বিষয়ে নিয়মকানুন রয়েছে, কিন্তু প্রয়োগ অসামঞ্জস্যপূর্ণ। একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় যদি সরকারি বিশেষজ্ঞরা নির্দিষ্ট সময়ের বাইরে অতিরিক্ত আয়ের সুযোগ পান এবং তাদের মূল বেতনও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়, তাহলে মেধাবী বিশেষজ্ঞরা সরকারি চাকরিতে থেকে যেতে অনেক বেশি আগ্রহী হবেন। এই হাইব্রিড পদ্ধতিটি বিশ্বের অনেক দেশে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে এবং বাংলাদেশেও এটি কার্যকর হতে পারে। প্রণোদনা কাঠামোর বৈচিত্র্য মেধা ধরে রাখার আরেকটি কার্যকর কৌশল। শুধু মূল বেতন বৃদ্ধি নয়, কর্মদক্ষতা ভিত্তিক বোনাস, বিশেষ প্রকল্পে অংশগ্রহণের জন্য অতিরিক্ত ভাতা, পেশাগত উন্নয়নের সহায়তা এবং উৎকর্ষ পুরস্কারের ব্যবস্থা করা হলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হবে। বেসরকারি খাতে বার্ষিক বোনাস, ইনসেন্টিভ ও পারফরমেন্স প্রিমিয়ামের ব্যবস্থা থাকে। সরকারি চাকরিতে যদি এই ধরনের কিছু প্রণোদনা চালু করা যায়, তাহলে মেধাবীরা অনুভব করবেন যে তাদের অসাধারণ কাজের একটি বিশেষ স্বীকৃতি রয়েছে। নবম পে কমিশন এই ধরনের পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভের ধারণাটি নিয়ে কাজ করছে। শিক্ষাগত বিনিয়োগ ও সরকারি বেতনের মধ্যে একটি যুক্তিসঙ্গত সম্পর্ক থাকা দরকার। আজকের বাংলাদেশে একজন তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়তে অনেক অর্থ ও সময় বিনিয়োগ করেন। পরিবারের স্বপ্ন ও আশা বহন করে তিনি পড়াশোনা করেন। বিসিএস পাশ করতে গড়ে 2 থেকে 3 বছরের অতিরিক্ত প্রস্তুতি লাগে। এই বিশাল বিনিয়োগের পর যদি চাকরিতে যোগ দিয়ে দেখেন যে তার বন্ধু যে বেসরকারি চাকরিতে ঢুকেছে সে দ্বিগুণ বেতন পাচ্ছে, তাহলে সেই হতাশাটা স্বাভাবিক। এই হতাশা থেকে মুক্তির পথ হল সরকারি প্রবেশ পর্যায়ের বেতন এমন পর্যায়ে নিয়ে আসা যাতে শিক্ষাগত বিনিয়োগের সঙ্গে তার একটি যুক্তিসঙ্গত সম্পর্ক থাকে। নবম পে স্কেলে এই যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হচ্ছে। ক্যারিয়ার পরিবর্তনের ঝুঁকি কমানো মেধা ধরে রাখার একটি কৌশল। বর্তমানে সরকারি চাকরি ছেড়ে বেসরকারি খাতে যোগ দেওয়া অনেকটা একমুখী পথ। একবার সরকারি চাকরি ছাড়লে পেনশন ও অন্যান্য দীর্ঘমেয়াদী সুবিধা হারাতে হয়। এই ক্ষতির ভয়ে অনেকে সরকারি চাকরিতে থাকেন, কিন্তু মনে মনে অসন্তুষ্ট। অন্যদিকে বেসরকারি থেকে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগও সীমিত। এই একমুখী গতিশীলতা পরিবর্তন করে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে মেধার মুখী প্রবাহ সম্ভব করা একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য হওয়া উচিত। বিশ্বের অনেক উন্নত দেশে অভিজ্ঞ বেসরকারি বিশেষজ্ঞরা সরকারি পদে যোগ দেন এবং সরকারি কর্মকর্তারা বেসরকারি খাতে অভিজ্ঞতা অর্জন করে ফিরে আসেন। এই ধরনের নমনীয় ব্যবস্থা সরকারি প্রশাসনে বেসরকারি দক্ষতা ও অভিজ্ঞতার প্রবাহ নিশ্চিত করে। সরকারি চাকরির সামাজিক মর্যাদা পুনরুদ্ধার করাও মেধা ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ দিক। একসময় সরকারি চাকরিজীবী মানেই ছিলেন সমাজের একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু ধীরে ধীরে এই ধারণা পরিবর্তন হয়েছে। আর্থিক কষ্ট ও সীমিত সুযোগের কারণে সরকারি চাকরির সামাজিক মর্যাদা কমেছে। নবম পে স্কেলে যদি সরকারি কর্মচারীরা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন, তাহলে সমাজে তাদের মর্যাদা আবার বাড়বে। একজন তরুণ যখন দেখবেন যে সরকারি চাকরিজীবীরা সম্মানের সঙ্গে বাঁচছেন, তখন তিনিও সেই পেশায় আসতে আগ্রহী হবেন। এই সামাজিক মর্যাদা পুনরুদ্ধার সরকারি চাকরিকে আবার শীর্ষ পছন্দের তালিকায় ফিরিয়ে আনতে পারে। সব মিলিয়ে বেসরকারি খাতের সঙ্গে তুলনা ও মেধা ধরে রাখার চ্যালেঞ্জটি বাংলাদেশের জন্য একটি জাতীয় সংকট। এই সংকটের সমাধান না হলে দেশের প্রশাসনিক সক্ষমতা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে এবং উন্নয়নের গতি শ্লথ হয়ে পড়বে। নবম জাতীয় পে স্কেল এই সংকট সমাধানের সবচেয়ে বড় ও সবচেয়ে কার্যকর হাতিয়ার। প্রবেশ পর্যায়ের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি, বিশেষজ্ঞ পদে প্রতিযোগিতামূলক বেতন নিশ্চিতকরণ, পারফরমেন্স লিঙ্কড প্রণোদনা চালু এবং সামগ্রিকভাবে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তোলা, এই সব মিলিয়ে নবম পে স্কেল মেধা ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই যখন নবম পে স্কেল কার্যকর হবে, তখন বাংলাদেশের মেধাবী তরুণরা আবার সরকারি চাকরিকে তাদের প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করবেন। দেশের সেরা মেধাগুলো দেশের সেবায় নিয়োজিত হবে এবং বাংলাদেশের প্রশাসন একটি নতুন যুগে প্রবেশ করবে। সেই উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায় আজকের প্রতিবেদন শেষ করছি।
প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।